নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সপ্তাহ তিনেক আগে কলকাতার একজন বিশিষ্ট নাগরিক, যাকে দেশের অনেক মানুষ চেনেন, তার সঙ্গে আমার হৃদ্য সম্পর্ক আছে। টেলিফোন করেছিলাম, এ কথা সে কথার পর তিনি নিজেই বললেন যে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা ভোটকুশলী প্রশান্ত কিশোর, তার সঙ্গে তার 1 ঘন্টা ধরে টেলিফোনে কথা হয়েছে নানা বিষয় নিয়ে। সেই ভদ্রলোক আমাকে ফোনালাপ শেষ করার আগে বললেন, জানো প্রশান্ত কি বললো? আমি বললাম, কি বললো? বলল, দিদি তো গয়া। অর্থাৎ এই যে 250টা আসন নিয়ে নাকি তৃণমূল ক্ষমতায় আসবে, সেই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন একসময় আইপ্যাকের প্রধান কর্ণধার, এখনো তিনি আইপ্যাকের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত আছেন, প্রশান্ত কিশোর। আমি এই কথাটা বললাম কেন, তার কারণ আছে। আজকে যে শিরোনাম আমি দিয়েছি, ওরে তোলা জয়ধ্বনি কর, কার নামে জয়ধ্বনি করা হবে, কেনই বা করা হবে, সে নিয়ে বলবো। তার আগে জানাই, আমি সত্যিই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা যেভাবে আমার এই অনুষ্ঠানকে সহায়তা করছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সামনে নির্বাচন, আপনাদের সহযোগিতা এভাবেই পাবো আশা করি। আপনারা যে ডিভাইসেই আমার এই অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে যে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, এবং তারপর সরাসরি আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। দিন দুয়েক আগে খোকাবাবু বিরাট বড় বড় কথা বলেছেন, বিরাট। 27শে ডিসেম্বর বিকেল বেলা মেট্রোপলিটনে তৃণমূলের দলীয় দপ্তরে, অস্থায়ী দলীয় দপ্তর, যদিও 5 স্টার অফিস তাদের তৈরি হচ্ছে, খোকাবাবু ওই যেভাবে বলেন না, ওটাকে আমি ঠিক প্রেস কনফারেন্স বলি না, ওটা হচ্ছে কার্যত মনোলগ। তিনি বলে যান, সংবাদ মাধ্যম কয়েকটা প্রশ্ন করার সুযোগ পায়। এখন আবার নতুন নিয়ম চালু হয়েছে, তৃণমূল দপ্তরে সাংবাদিকরা ঢুকতে গেলে কিউআর কোড স্ক্যান করে ঢুকতে হবে। অনেকে বলছেন, কয়েকদিন আগে একটা সাংবাদিক সম্মেলনে একজন মহিলা সাংবাদিক অভিষেককে কিছু বেয়ারা প্রশ্ন করেছিলেন। সে ছবি আমি দেখেছি সমাজ মাধ্যমে। তাতে অভিষেকের যে রিয়াকশন ছিল, স্পষ্টত মনে হচ্ছিল তিনি যথেষ্ট বিব্রত এই ধরনের বেয়ারা প্রশ্নের মুখে পড়ে। এরা গোল গোল প্রশ্ন, মন জোগানো প্রশ্ন শুনতে খুব ভালোবাসেন। যখনই কোনো বেয়ারা প্রশ্ন করা হয়, সাংবাদিকদের ধর্মই বেয়ারা প্রশ্ন করা, তখন তাদের কি বলবো আর কি, তারা যে কতটা অসহিষ্ণু সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসে। আমি জানি না কিউআর কোড স্ক্যান করে দলীয় দপ্তরে ঢুকতে হবে এই ফরমান যে জারি করা হয়েছে, তার পিছনে এই ঘটনার কোনো ছায়া আছে কিনা। খোকাবাবু দিল্লিতে যাবেন, খুব ভালো কথা, যেতেই পারেন। দিল্লি তার কাছে অপরিচিত শহর নয়। 2014 থেকে তিনি সাংসদ, কয়েকজন মন্ত্রী, কয়েকজন সাংসদও তার সঙ্গী হচ্ছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে জবাবদিহি চাইতে যাবেন। কেন 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে বলে তাদেরকে ডাকা হবে, ছোটবাবু বলছেন। কি করে কমিশন এত তাড়াতাড়ি 1,36,00,000 নামটা পেয়ে গেল? তিনি জবাব চাইবেন। ভাবকানে এমন, নির্বাচন কমিশন বোধহয় তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী, জ্ঞানেশ কুমার হয়তো তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী, তিনি সর্বশক্তিমান এয়ার অ্যাপারেন্ট, তিনি জবাবদিহি চাইতে যাচ্ছেন। কমিশন নাকি বাধ্য তিনি যা বলবেন বা প্রশ্ন করবেন তার জবাবদিহি করতে। মামার বাড়ির আবদার বললেও এটা কম বলা হয়। এগুলো হচ্ছে পিসির বাড়ির আবদার। যাক, ভাইপো যাবেন। তিনি জয়নগর থেকে জেলা সফর শুরু করবেন, করতেই পারে। বৈভবের আস্ফালন মানুষ দেখবে, 4,000 পুলিশ দেখবে,
পুলিশি ঘেরাটোপের মধ্যে একেবারে একটা চেনা ইকোসিস্টেমে ছোটবাবু থাকেন। মাটির রাজনীতি কখনোই তিনি করেননি, ভবিষ্যতেও করবে বলে মনে হয় না। তিনি পুলিশি নিরাপত্তায় বিলাস বসনে থাকেন, প্রচুর টাকা তার দলের, তার নিজেরও কম টাকা নেই। তিনি বৈভবের আস্ফালন করুন, বিলাসে ডুবে থাকুন, সেটা একান্তভাবে তার ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এত বৈভব, এত বিলাস কিন্তু খুব একটা পছন্দ করেন বলে তো অন্তত আমার মনে হয় না। এটা কিন্তু বাংলার বৈশিষ্ট্য। বাঙালি রাজনেতাদের বৈভবের আস্ফালনকে কখনো পছন্দ করে না, অতীতেও করেনি, এখনো করে না, ভবিষ্যতেও করবে না। ছোটবাবু বৈভবের আস্ফালন করেন, কারণ তিনি আজকে যা হয়েছেন সেটা তার নিজের যোগ্যতায় হননি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তৃণমূলের ইয়ার অ্যাপারেন্ট, সেই জন্য তাকে ঘিরে একটা স্তাবকদের বলয় থাকে। সেই স্তাবকরা উচ্চকণ্ঠে তার জয়ধ্বনি করেন। তা খোকাবাবু জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে যাবেন, কার কি এসে যায়? আমি যাব। ভাবখানে এমন, তিনি দিল্লিতে পা রাখবেন আর দিল্লি কেঁপে উঠবে, নির্বাচন সদন কেঁপে উঠবে। দিল্লিতে যারা রাজনীতি করেন, সাংবাদিকতা করেন, তারা সব একেবারে তড়ি ঘড়ি করে ছুটবেন কি বললেন খোকাবাবু সেটা শুনতে সাংবাদিকরা। আর রাজনৈতিক নেতৃবৃন্দ রীতিমতো সমীহ করবেন, দেখো এয়ার অ্যাপারেন্ট এসছে, দেখো। সেই জন্য আমি বললাম, ওরে তোলা জয়ধ্বনি কর। খোকাবাবু দিল্লিতে যাচ্ছেন, খোকাবাবু রাস্তায় নামছেন, জয়ধ্বনি করতেই হবে। সমবেত বৃন্দ গানে চলুন, আমরাও মেতে উঠি। ইকোসিস্টেম যেভাবে ছোটবাবুকে মহান নেতা হিসাবে তুলে ধরেছেন, সেনাপতি হিসাবে তুলে ধরেছেন, তা সেখানে আমাদেরও দু একবার জয়ধ্বনি করি, অসুবিধাটা কি আছে? জয় খোকাবাবুর জয়, জয় খোকাবাবুর জয় বলতে কোনো অসুবিধা নেই, বলেও দিলাম। বাস্তবটা কি? বাস্তবটা একেবারে অন্য রকম। ওই যে প্রশান্ত কিশোর ওই বিশিষ্ট ভদ্রলোককে বলেছেন না, দিদি তো ইসবার গয়া। খোকাবাবুও জানেন যে যতই তিনি তর্জনী উঁচিয়ে ওকে চ্যালেঞ্জ, এই আস্ফালন দেখে নেব, বুঝে নেব, ক্ষমা চান, এই করুন না কেন, ভিতরে ভিতরে ভয়ের চূড়া স্রোত কিন্তু তাদের গ্রাস করেছে। চলো ভার্চুয়াল মিটিং করেন, 1 লক্ষ পদাধিকারী বিএলএদের সঙ্গে মিটিং করেছেন, বলেছেন নাওয়া খাওয়া বলে আপনাদের পড়ে থাকতে হবে, ওই যেখানে শুনানি হচ্ছে ঢুকতে হবে, কমিশন যদি ঢুকতে না দেয় বলবেন লিখিত দেখান, লিখিত। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হলে বিএলএদেরই ভূমিকা নিতে হবে, তারাই দলের সম্পদ, তাদেরকে এগিয়ে আসতে হবে। দেখুন, তৃণমূলের এই এসআইআর শুরু থেকে এখনো পর্যন্ত তৃণমূল যে কটা দাবি করেছে, একটা দাবিও মানেনি কমিশন। এই যে কেন পর্যবেক্ষক নিয়োগ করা হবে, ছোটবাবু বলেছেন অন্য রাজ্যে তো হচ্ছে না, আমাদের লজ্জার ব্যাপার তো। অন্য রাজ্যেও এসআইআর হচ্ছে, সেখানে তো কোনো পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে না। আয়নার সামনে দাঁড়ান, খোকাবাবু দাঁড়ান, দিদিমণি দাঁড়ান, তাহলেই বুঝতে পারবেন এ রাজ্যের বিষয়টা নির্বাচন কমিশনের কাছে সম্পূর্ণ আলাদা কেন। এখানে ভোটার তালিকায় যে কি পরিমাণ জল মেশানো হয়েছে, এখানে অনুপ্রাণিত প্রশাসন, একেবারে ডিএমএসপি থেকে বিডিও এসডিও থেকে সবাই, সেই অনুপ্রাণিত প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে এটা কেউ বিশ্বাস করে না। কমিশন প্রথম 2 সপ্তাহ অনেকটা ঢিলে ঢালা ছিল, মানে এদের উপর ভরসা রেখেছিল, কিন্তু 2 সপ্তাহ পরে তারা যে গ্রাউন্ড রিপোর্ট পেল তাতে বুঝতে পেরেছে যে মানে রাশটা এবার না ধরলে এসআইআর এর উদ্দেশ্যটাই ব্যাহত হবে। সেই জন্য একের পর এক পদক্ষেপ, তার জন্য ওই শুনানি কেন্দ্রে পর্যবেক্ষক, যথার্থ পদক্ষেপ, পশ্চিমবঙ্গ সমস্ত রাজ্যের থেকে আলাদা।
রাজনৈতিক হিংসা থেকে শুরু করে ভোটে কারচুপি, ভূভারতে পশ্চিমবঙ্গের নজির মেলা ভার। কথায় কথায় তৃণমূল বলে না বাংলা বিহার নয়, ঠিক তো, বিহারে তো দু দফায় নির্বাচন হলো, একটা বুথেও কোনো দলই পুনর্নির্বাচনের দাবি করলো না, কোনো রক্তপাত হলো না, রেকর্ড টার্ন আউট হলো, জনদেবতার জনাদেশ নিয়ে এনডিএ ক্ষমতায় আসলো। কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন কি হয়, সামান্য একটা স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে আমাদের সহনাগরিকদের রক্ত ঝরল, মায়ের কোল খালি হলো। নির্বাচন আসলেই আমরা আশঙ্কার প্রহর গুনতে শুরু করি, এই বোধহয় আবার সন্ত্রাস শুরু হলো, এই বোধহয় মায়েদের বুক ফাটা কান্না আবার শুনতে হবে। এই জন্যই পশ্চিমবঙ্গ আলাদা। খোকাবাবু এটা জানেন না কেন পর্যবেক্ষক নিয়োগ করা হলো? অনুপ্রাণিত গৃহপালিত প্রশাসন পদে পদে বাধা সৃষ্টি করেছে কমিশনের কাছে। এমন এমন জেলাশাসক আছে শোনা যাচ্ছে তারা রীতিমতো বিডিও থেকে শুরু করে অন্যান্যদের হুমকি পর্যন্ত দিচ্ছেন। বিডিওরা দিয়েছেন বিএলওদের যে বঙ্গেশ্বরীর কথা শুনে চলতে হবে, কমিশন ক্ষণিকের অতিথি, কমিশনের কথায় গুরুত্ব দেওয়ার দরকার নেই, নির্বাচন মিটে গেলেই কমিশন চলে যাবে, তারা তো থাকবেন, তারা তখন বুঝে নেবেন। এই যেখানে প্রশাসনের অবস্থা, সেখানে পর্যবেক্ষক নিয়োগ না করে শুনানি করা আদৌ সম্ভব? খোকাবাবু জেনেও না জানার ভান করছেন। গুছিয়ে অসত্য কথা কিভাবে বলতে হয় এই তৃণমূল দলটার কাছ থেকে কেউ শিখতে পারে। এটা গুছিয়ে অসত্য কথা। দেখুন খোকাবাবু 27শে ডিসেম্বর সাংবাদিক বৈঠক করলেন, তার ঘন্টা দুয়েক আগে সব মন্ত্রী টন্ত্রী নির্বাচন কমিশনের দপ্তরে গেছিল, সিওর দপ্তরে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেখানে কলঙ্কিত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ছিলেন, তিনি কি বললেন জানেন? 55 লক্ষ নাম বাদ গেছে। কমিশনের দপ্তরে যাচ্ছেন, একটা কথা বলে টেবিল চাপড়াচ্ছেন, সংখ্যাটা 58 লক্ষের একটু বেশি, সেটা জানেন না? কমিশনের দপ্তরে গিয়ে বলছেন 55 লক্ষ বাদ গেছে। আর কার কার নাম বাদ গেছে, মৃত, স্থানান্তরিত, এক অন্য জায়গায় নাম আছে, পাকাপাকিভাবে চলে গেছেন, সেই নামের তালিকা না বুথে বুথে টাঙিয়ে দেওয়া হয়েছে। কোনো গোপন ব্যাপার নয়। যার জানবার ইচ্ছা, যার দেখবার ইচ্ছা, তিনি চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে দেখতে পারেন। তাহলে এমন একজনকে তৃণমূল পাঠালো নির্বাচন কমিশনের সিইও দপ্তরে, তিনি প্রকৃত তথ্যটাই জানেন না। ভাবুন। আর ছোটবাবু তো আস্ফালন করছেন। আমি বলছি তো তিনি দিল্লি যান, প্রতিবাদ করুন, তার প্রতিবাদ করার অধিকার আছে, সাংবিধানিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করুন, পদযাত্রা করুন, যেখান থেকে খুশি সারা বাংলায় দাপিয়ে বেড়ান, কেউ বাধা দিচ্ছে না, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। সব রাজনৈতিক দলের এই অধিকার আছে, তারা সেই অধিকার অবশ্যই প্রয়োগ করতে পারে। শ্রমিক ভট্টাচার্য কটাক্ষ করে বলেছেন, যা করার করুন, কেউ বাধা দিচ্ছে না, দয়া করে পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ হতে দেবেন না। আমার শ্রমিকবাবুর কথাটায় গুরুত্ব দেওয়ার অবশ্যই কারণ আছে। তিনি কটাক্ষের সুরে বললেও বাস্তব পরিস্থিতির অনেকটাই বোধহয় তুলে ধরেছেন। লাশ নিয়ে রাজনীতি করছে বিজেপি। বাংলাদেশে সনাতনী যুবক দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের পর সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে। এমনকি আমেরিকার জনপ্রতিনিধি রো খান্না পর্যন্ত প্রতিবাদ করেছেন। বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ হচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রক প্রতিবাদ করেছে, যদিও ঢাকা বলেছে পরিকল্পিতভাবে একটা ঘটনাকে সংখ্যালঘুদের উপর পরিকল্পিত আক্রমণ বলে ভারত সরকার চিহ্নিত করতে চাইছে, এটা সর্বৈব মিথ্যা। এই সিলেক্টিভ ন্যারেটিভের ফলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের হাই কমিশনের বিরুদ্ধে ভারতবাসীর ক্রোধের উদ্রেক হচ্ছে। বাংলাদেশ নাকি
একেবারে স্বর্গরাজ্য, শান্তি বিরাজ করছে, সেখানে ধর্মীয় সংখ্যালঘুরা একেবারে সুখে শান্তিতে আছেন, সব অধিকার ভোগ করছেন। রণধীর জয়সওয়াল প্রেস কনফারেন্সে কি বলেছিলেন? বিভিন্ন সূত্র থেকে তারা খবর পেয়েছেন 2900 ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের উপর নির্যাতন। চিন্ময় প্রভুর এখনো জামিনে মুক্তি পায়নি। একটা কথা, আমার প্রতিবেদন তো বাংলাদেশের অনেকে দেখেন, একটা প্রশ্নের উত্তর দেবেন। 71 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন সেখানে হিন্দু পপুলেশন কত ছিল? 22-23%। 54 বছর পরে কত? 8%। ভারতবর্ষে স্বাধীনতার সময় মুসলমান পপুলেশন যা ছিল 14%-এর একটু বেশি। অদৃষ্টের সঙ্গে অভিসারের 77 বছর পর মুসলমান জনসংখ্যা প্রায় 20%। ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা বাড়লো আর বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমলো। এরপরেও বাংলাদেশের কর্তা ব্যক্তিদের মুখে ব্যাখ্যা শুনতে হবে এখানে হিন্দুরা নিরাপদে আছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান বাংলাদেশ। এত বড় নির্জলা মিথ্যা একমাত্র জঙ্গি ইউনূসের সাঙ্গপাঙ্গরাই বলতে পারে। খোকাবাবু বলছেন লাশের রাজনীতি করছে বিজেপি। দীপু দাসের হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিতভাবে বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞ যেটা চলছে তার একটা বহিঃপ্রকাশ মাত্র। এই ঘটনা নিয়ে যদি আমরা চুপ করে থাকি নিজেদের বিবেকের কাছে আমরা ছোট হয়ে যাব। তাই সবাইকে প্রতিবাদ করতে হবে। ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ। গান্ধীজি বলেছিলেন শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যেখানেও হিন্দুরা আক্রান্ত হবেন ভারতকে পাশে দাঁড়াতে হবে, কারণ সারা বিশ্বে হিন্দুদের অভিভাবক কিন্তু ভারতবর্ষ। যারা গান্ধীজিকে নিয়ে এত কথা বলেন, মহাত্মাজির আদর্শ থেকে এনডিএ সরে আসছে, বিজেপি সরে আসছে, তারা গান্ধীজির এই কথাটা মনে রাখেননি। ছোটবাবু এগুলো জানবেন আমি বিশ্বাস করি না, কিন্তু তার স্পিন ডক্টরসরা তাকে অন্তত সৎ পরামর্শটুকু দিতে পারেন, ভবিষ্যতে দেবেন এই আশা করি। না হলে তর্জনী উঁচিয়ে যতই তিনি একে ওকে চ্যালেঞ্জ করুন না কেন, আসলে সেটা শূন্য কুম্ভের ঝঙ্কার ছাড়া কিছু নয়। প্রবাদ আছে না, এমটি ভেসেল সাউন্ডস মাচ।